নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখবো বিস্তারিত খবরে, কিন্তু তার আগে অবশ্যই নিউজ নাওয়ের তরফ থেকে রাজ্যবাসীকে জানাই দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি খবরে। 2024 সালের জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনার ফলাফল অনুযায়ী সামনে সমানে অবস্থান করছে কংগ্রেস এবং বিজেপি। এই ক্ষেত্রে জম্মু কাশ্মীরে যেখানে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট, সেখানে হরিয়ানায় তৃতীয়বারের মতো সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। নিষ্ক্রমণ সমীক্ষার ফলাফল অনুযায়ী যেখানে জম্মু কাশ্মীরে সরকার গঠন করবে কংগ্রেস, সেখানে হরিয়ানায় নিষ্ক্রমণ সমীক্ষার ফলাফল ভুল প্রমাণিত করে তৃতীয়বারের মতো সরকার গঠন করবে বিজেপি। এদিকে হরিয়ানায় ব্যর্থ হল নিষ্ক্রমণ সমীক্ষা। গণনার প্রাথমিক পর্যায়ে ফলাফল কংগ্রেসের পক্ষে বলে মনে হলেও বেলা 10টার পরই আচমকা পরিবর্তন হয়ে যায় ট্রেন্ড। গত 10 বছরে এই নিয়ে 8 বার ভুল প্রমাণিত হল নিষ্ক্রমণ সমীক্ষা। আবারও একবার ভুল প্রমাণিত হলো নিষ্ক্রমণ সমীক্ষা। বিধানসভা নির্বাচনের ফলাফলে ঠিক যা ভবিষ্যৎবাণী করা হয়েছিল নিষ্ক্রমণ সমীক্ষায়, তার ঠিক উল্টো ফল হলো হরিয়ানায়। মঙ্গলবার প্রাথমিকভাবে নিষ্ক্রমণ সমীক্ষায় ফলাফল অনুসারে হরিয়ানা বিধানসভা নির্বাচনের গণনায় এগিয়ে ছিল কংগ্রেস। এক্ষেত্রে প্রাথমিকভাবে পিছিয়ে থাকলেও বেলা 10টার মধ্যেই কংগ্রেস দলকে ছাপিয়ে যায় ক্ষমতাসীন বিজেপি। বেলা 10টার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বিজেপিকে। সবকটি নিষ্ক্রমণ সমীক্ষাকে ভুল প্রমাণিত করে হরিয়ানায় তৃতীয়বারের মতো জয় ছিনিয়ে নেয় বিজেপি। এ নিয়ে গত 10 বছরে ভুল প্রমাণিত হলো গুরুত্বপূর্ণ 8টি নিষ্ক্রমণ সমীক্ষার ফলাফল। 2024 সালে লোকসভা নির্বাচনের দৌড়ে অন্তত 12টি এক্সিট পোল বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএর জন্য বিজয়ের পূর্বাভাস দিয়েছিল এবং কোন কোন সমীক্ষায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল 400 আসন পার করার। তবে বাস্তব ফল হয়েছিল ভিন্ন। এক্ষেত্রে 293টি আসন নিয়ে শেষ করেছে এনডিএ, যা পূর্বাভাসের চেয়ে অনেক কম। বিজেপি বিশেষ করে এককভাবে সাধারণ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। এক্ষেত্রে মাত্র 240টি আসন জিতেছে বিজেপি, যা 2019 সালে তাদের পূর্ববর্তী 303টি আসন থেকে 63টি কম। 2023 সালের বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে, যদিও এক্সিট পোলগুলি সহজ জয়ের পূর্বাভাস দিয়েছে কংগ্রেসের জন্য। নিষ্ক্রমণ সমীক্ষা উপেক্ষা করে 50টিরও বেশি আসন পেয়েছিল বিজেপি। নোটবন্দির সিদ্ধান্তের পরে 2017 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিও একটি ঝুলন্ত বিধানসভার পূর্বাভাস দিয়েছিল, যেখানে বিজেপি বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল। বাস্তবে বিজেপি 325টি আসনের অপ্রতিরোধ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যা ভুল প্রমাণিত করে নিষ্ক্রমণ সমীক্ষাকে। 2015 বিহার বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল 83%। এক্ষেত্রে একটি কঠিন প্রতিযোগিতার পূর্বাভাস দিয়েছিল সমীক্ষা। তবে প্রকৃত ফলাফলে আরজেডি জেডিইউ কংগ্রেস জোটের জন্য একটি নির্ণায়ক জয় দেখা গেছে, যেখানে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে আরজেডি। এই ফলাফল সম্পূর্ণ বিপরীত ছিল নিষ্ক্রমণ সমীক্ষার কঠিন প্রতিযোগিতার ভবিষ্যৎবাণী। 2015 দিল্লি বিধানসভা নির্বাচনেও ভুল প্রমাণিত হয় নিষ্ক্রমণ সমীক্ষা। যদিও এক্সিট পোলগুলি আম আদমি পার্টির জন্য জয়ের পূর্বাভাস দিয়েছিল, তবে তারা আম আদমি পার্টির বিজয় এতটাও সহজ হবে না বলে পূর্বাভাস দিয়েছিল। তবে নিষ্ক্রমণ সমীক্ষাকে ভুল প্রমাণিত করে আম আদমি পার্টি 70টি আসনের মধ্যে জয়ী হয়েছে 67টিতে। 2014 সালে লোকসভা নির্বাচনও নিষ্ক্রমণ সমীক্ষার ভবিষ্যৎবাণী এবং প্রকৃত ফলাফলের মধ্যে দেখা গেছে উল্লেখযোগ্য অসঙ্গতি। এক্ষেত্রে 261টি থেকে 289টি আসনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিজয়ের পূর্বাভাস দিয়েছিল নিষ্ক্রমণ সমীক্ষাগুলি। তবে চূড়ান্ত ফলাফলে 336টি আসন জিতেছিল এনডিএ, যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। এক্ষেত্রে 44টি আসন নিয়ে ঐতিহাসিক পরাজয়ের মুখোমুখি হয়েছিল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরে খবরে। চিটফান্ড মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য সিবিআইকে নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। এই ক্ষেত্রে চিটফান্ডগুলির দ্বারা প্রতারিত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশও দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। চিটফান্ডগুলি দ্বারা প্রতারিত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার উপর গুরুত্ব আরোপ করেছে ত্রিপুরা উচ্চ আদালত।
একই সাথে রাজ্যের সাধারণ মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত হিসেবে সংগ্রহ করার পর বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎকারীদের চিহ্নিত করার প্রক্রিয়াকে বেগবান করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। চিটফান্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানির সময় এই নির্দেশ দেয় প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এস দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ। চিটফান্ড সংক্রান্ত বিভিন্ন মামলায় এখনো 23 জন আসামি পলাতক বলে উচ্চ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে সিবিআই। তাদেরকে গ্রেফতার করতে বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছে সিবিআই। চিটফান্ডগুলি বাজেয়াপ্ত সম্পত্তি নিলাম করার জন্য ত্রিপুরা সরকার ইতিমধ্যেই মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশনের সাথে চুক্তিবদ্ধ হয় গত জুন মাসে। তাৎপর্যপূর্ণভাবে এতদিন চিটফান্ডগুলোর বাজেয়াপ্ত সম্পত্তি নিলামকরণ প্রক্রিয়ায় কোনো দরদাতা এগিয়ে আসেননি। এই ক্ষেত্রে প্রতারিত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়া ও ত্রিপুরা থেকে প্রতারণার দ্বারা আত্মসাৎ করা কোটি কোটি টাকায় কারা অবৈধভাবে উপকৃত হয়েছেন তা হদিশ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় উচ্চ আদালতের সামনে। সাধারণ মানুষের কাছ থেকে আদায়কৃত বিপুল পরিমাণ অর্থ চিটফান্ডগুলির কর্মকর্তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ও তাদের আত্মীয় স্বজনদের অ্যাকাউন্টে জমা পড়েছে বলে হলফনামায় জানিয়েছে সিবিআই। কিন্তু কেন ওই সমস্ত অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হচ্ছে না এই বিষয়ে কোনো স্পষ্টীকরণ দেয়নি সিবিআই বা রাজ্য সরকার। প্রতারিত গ্রাহকদের সুবিচার দেওয়া ও চিটফান্ডগুলির কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করার ব্যাপারে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই বলে অভিযোগ সংশ্লিষ্ট আমানতকারীদের। চিটফান্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি আগামী 18 নভেম্বর। এর আগে রাজ্য সরকার ও সিবিআইকে হলফনামা জমা দিয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত করার নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে বিএসএফ এর গুলিতে নিহত হলো বাংলাদেশি মাদক পাচারকারী। সীমান্তে মাদক পাচারকালে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো বাংলাদেশি মাদক পাচারকারীর। বাংলাদেশি দুর্বৃত্তদের বড় দল ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সিপাহীজলা জেলার বর্ডার আউটপোস্ট সালপোখর এলাকায় মাদক পাচারের চেষ্টা করলে তাদের সতর্ক করা হয় বলে মঙ্গলবার বিবৃতি জারি করে জানিয়েছেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার। ওই সময় বিএসএফ জওয়ানরা দুর্বৃত্তদের পাচার কার্যে বাধা দিলে তারা জওয়ানদের ওপর আক্রমণ চালায়। তাতে গুরুতর আহত হয়েছে এক বিএসএফ জওয়ান। পরবর্তী সময়ে রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে দুষ্কৃতকারীরা। পরবর্তী সময়ে হামলাকারী বাংলাদেশি দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে আত্মরক্ষার্থে 2 রাউন্ড গুলি করা হয়। সাথে সাথে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে বিবৃতিতে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। পরবর্তী সময়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় 30 মিটার ভেতরে একজন দুর্বৃত্তের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নিহত বাংলাদেশি পাচারকারীকে কামাল হোসেন নামে শনাক্ত করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাপুর থানায় একটি এফআইআর দায়ের করে বিএসএফ। মঙ্গলবার এ বিষয়ে বিজিবির সাথে একটি সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। সেখানে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিএসএফ। ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এবছর দুর্গাপুজোর সংখ্যা হ্রাস পেয়েছে। গোটা রাজ্যে গত বছর যেখানে গোটা রাজ্যে সার্বজনীন দুর্গাপুজোর সংখ্যা ছিল 2987টি, এবছর তা কমে দাঁড়িয়েছে 2850-এ। অভূতপূর্ব ভয়াবহ বন্যা পরিস্থিতির রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি ত্রিপুরা। ধ্বংসের ক্ষতচিহ্ন এখনো তাজা। ক্ষতিগ্রস্ত মানুষরা এখনো গুছিয়ে নিতে পারেনি তাদের স্বাভাবিক জীবনযাত্রা। সাধারণ মানুষের অর্থনৈতিক দৈন্যদশার প্রভাব পড়েছে সার্বজনীন দুর্গোৎসবেও। বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে এবছর দুর্গাপূজার সংখ্যা হ্রাস পেল ত্রিপুরায়। সরকারি পরিসংখ্যানের হিসেবে এবছর 2850টি সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে। গত বছর রাজ্য জুড়ে 2987টি সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন হয়েছিল। বিধ্বংসী বন্যার কারণে পূজা উদযাপনগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। তবে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে তাৎপর্যপূর্ণভাবে হ্রাস পেয়েছে সার্বজনীন দুর্গোৎসব। গত বছর উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে যেখানে 25 থেকে 27টি সম্প্রদায়ের মধ্যে দুর্গোৎসব উদযাপিত হয়েছিল, এবছর উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে অনুষ্ঠিত হচ্ছে মাত্র 4 থেকে 5টি পূজা। পশ্চিম ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হচ্ছে 950টি সার্বজনীন দুর্গাপূজা। সেখানে শহর আগরতলায় পূজার সংখ্যা হলো 450টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শারদোৎসবের মুহূর্তে অনিয়ন্ত্রিত ট্রাফিকের ভিড়ে নাজেহাল হয়ে উঠেছে শহর আগরতলার নাগরিক জীবন।
যানবাহনের জ্যামে আটকে পণ্ড হচ্ছে জরুরি কাজ। নিয়মিত ট্রাফিক জ্যামে হয়রান জনজীবনকে স্বস্তির দিকে নিতে ব্যর্থ রাজ্য সরকার শুধুমাত্র জরিমানা সংগ্রহের বহর বাড়িয়ে চলেছে বলে অভিযোগ ট্রাফিক দপ্তরের বিরুদ্ধে। শারদোৎসবের মুহূর্তে ট্রাফিক জ্যামে নাকাল শহর আগরতলা। যানবাহনের জ্যামে আটকে পণ্ড হচ্ছে জরুরি কাজ। এদিকে ট্রাফিক জ্যামে হয়রান জনজীবনকে স্বস্তির দিকে নিতে ব্যর্থই রাজ্য সরকার বলে অভিমত সাধারণ মানুষের। ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতে গিয়ে শুধুমাত্র জরিমানা সংগ্রহের বহর বাড়িয়ে চলছে বলে অভিযোগ ট্রাফিক দপ্তরের বিরুদ্ধে। ট্রাফিক আইনে জরিমানার অর্থ সড়ক নিরাপত্তা এবং সুচারু ট্রাফিক ব্যবস্থার উপর খরচ করার বিধান থাকলেও তাৎপর্যপূর্ণভাবে গত ৩ বছরে মোট জরিমানা সংগ্রহের মাত্র ১% অর্থই এই খাতে খরচ করতে পেরেছে সরকার। প্রশাসনিক কেন্দ্র তো বটেই, অপেক্ষাকৃত যে সড়কগুলো কম যানবাহন যাতায়াত করে সেগুলিতেও দিনের কিছু নির্দিষ্ট সময়ে যানজটের জ্বালা অনুভব করতে হয় বলে অভিযোগ সাধারণ মানুষের। শহর আগরতলার ব্যস্ততম বটতলা, প্যারাডাইস চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, হরিগঙ্গা বসাক রোড, কামান চৌমুহনী, উত্তর গেট ইত্যাদি এলাকাগুলিতে সাধারণ সময়েই ট্রাফিক জ্যামে নাকাল হতে হয় শহরবাসীকে। উৎসব মুখর রাজধানীতে এবার ট্রাফিক জ্যামের মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। ট্রাফিক জ্যামের দৌলতে উৎসব মুখর রাজধানী স্মার্ট সিটি আগরতলা পর্যবসিত হয়েছে অবরুদ্ধ নগরীতে। রাস্তায় যানবাহনের গতিপথ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে না, কিন্তু ব্যস্ত আগরতলায় তাদের দেখা মিললেও তারা ব্যস্ত থাকেন স্মার্টফোনে যানবাহনের ছবি তুলে অনলাইন জরিমানার জন্য পাঠাতে। ওয়াকিটকি তাদের বেজে যায়। কোনো কোনো এলাকায় স্পর্শকাতর সময়ে কর্তব্যরত অবস্থায় মুঠো ফোন নিয়ে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার অভিযোগ রয়েছে একাংশ ট্রাফিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। শহরে নানা জায়গায় যানজটের খবর ইঠারে ছড়ায়। প্যান্টের পকেটে গোজা সোয়াইপ মেশিনে তথাকথিত আধুনিকতার ছোঁয়া আছে জরিমানা আদায়ের ক্ষেত্রে, কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে তাদের আনস্মার্ট মনোভাব নাগরিকদের কাছে হয়ে উঠেছে অনেকটাই বিরক্তির কারণ। সরকারি তথ্য অনুসারে গত ৩ বছরে ট্রাফিক জরিমানা আদায় হয়েছে ৫৮,৮৭,৭৯,৮০৯ টাকা। সে জায়গায় এই ৩ বছরে সড়ক নিরাপত্তার জন্য খরচ হয়েছে মাত্র ৫,৬,৮১,৮৯৬ টাকা। অথচ জরিমানা আদায়ের অর্থের মাত্র ৯.৫২% অর্থ খরচ করা সম্ভব হয়েছে সড়ক নির্মাণে। রাজ্য সরকার সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে জরিমানা থেকে সংগ্রহ অর্থের ৫০% অর্থ সড়ক নিরাপত্তার কাজে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। অথচ সরকারি তথ্যে দেখা যাচ্ছে মোটা অঙ্কের জরিমানা সংগ্রহ করা চললেও সড়ক নিরাপত্তায় সেই অর্থ আর খরচ করতে পারছে না রাজ্য সরকার। ৯০% অর্থই খরচ হচ্ছে না কিংবা সরে যাচ্ছে অন্য খাতে। অপরদিকে ট্রাফিক ইউনিটে প্রয়োজনের তুলনায় লোকবল অনেক কম। সন্ত্রাসবাদ নির্মূলের জন্য প্রশিক্ষিত টিএসআর বাহিনীকে অনেকটা বেআইনিভাবে শহরের ট্রাফিক ব্যবস্থায় লাগানো হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই শহরের মোবিলিটি ট্রেন্ড বা গতিবিধির ধরন সম্পর্কে তারা অবগত নন বলে মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তাদের প্রশিক্ষণও কম অথবা নেই এর শামিল। ফলে মূল সমস্যা সমাধানে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারছেন না তারা। অনেক ক্ষেত্রে ভিআইপিদের আনাগোনার সময় ট্রাফিক কর্মকর্তাদের তৎপরতা দেখা গেলেও সাধারণ সময়ে তাদের এই তৎপরতা দেখা যায় না বলেই অভিযোগ শহর আগরতলাবাসীর। কোন রকম পলিসিবিহীন ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তরের মতো নজির ভূভারতে আর কোথাও নেই বলেও মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। যে রাজ্যে ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো পলিসি নেই সেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট বা প্রশিক্ষণ প্রাপ্ত প্রয়োজনীয় ট্রাফিক কর্মকর্তা থাকার বিষয়টি অনেকটাই অলীক কল্পনার শামিল। সার্বিক পরিস্থিতিতেও শারদীয় দুর্গোৎসবের মুহূর্তে শহর আগরতলাকে যানজট মুক্ত রাখার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে স্কলারশিপের দাবিতে সোমবার ছাত্রছাত্রীরা জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শন করার সময় সেখানে উত্তেজনা ও বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। এই প্রেক্ষিতে মঙ্গলবার বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে তিনি ছাত্রছাত্রীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রায় 2 মাস আগে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়ার ব্যাপারে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী জরুরি কাগজপত্রে স্বাক্ষরও করেছিলেন তিনি, কিন্তু দপ্তরের কিছু আধিকারিকের কর্তব্যে গাফিলতির জন্য কিছু সংখ্যক ছাত্রছাত্রী সময় মতো তাদের স্কলারশিপ পায়নি। আরও জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় 34,000 স্কলারশিপ রিলিজ হয়েছে, প্রায় 4,000 স্কলারশিপ রিলিজ করা বাকি আছে। সেগুলো অতি সত্বর রিলিজ করার জন্য তিনি দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। এছাড়া একটি জরুরি বিষয়ের উপর তিনি ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এনএসএফ এর মাধ্যমে তাদের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য পোর্টাল আগামী 31শে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। এছাড়া যাদের পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার নিচে, শুধুমাত্র তারাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়া মন্ত্রী বিকাশ দেববর্মা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন। হবে ব্যবস্থা কেন হবে না? কেন এই ধরনের হচ্ছে? কারণ সরকারের উপর আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী চাচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করার জন্য, সঠিক সময়ে সঠিক কাজ করার জন্য। এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবর। পাচার বাণিজ্যকে কেন্দ্র করে সংঘর্ষে রক্তাক্ত বক্সনগর সীমান্ত। মঙ্গলবার পাচার বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত একই পরিবারের 3 জন। ঘটনা বক্সনগর এলাকায় কলমচৌড়া থানাধীন পুঠিয়া এলাকায়। ঘটনা তদন্তে পুলিশ। খবরে জানা যায়, বক্সনগর এলাকায় কলমচৌড়া থানাধীন পুঠিয়া সীমান্তে পাচার বাণিজ্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অপর পক্ষের দা ও লাঠির আঘাতে একই পরিবারের 3 জন গুরুতর আহত হয়। আহতদের বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদের আঘাত গুরুতর হওয়ায় আহতদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। আহতদের মধ্যে সেলিম মিয়া নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আসন্ন শারদ উৎসবের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানী আগরতলা সহ বিভিন্ন জেলায় সেজে উঠেছে সুসজ্জিত পুজো প্যান্ডেল। রাজধানী আগরতলায় এখন দুর্গাপূজার আবহ। রাত পোহালেই মহাষষ্ঠী। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন পূজা প্যান্ডেলে শুরু হয়েছে আলোকসজ্জা। রাজপথ এখন উৎসব মুখর মানুষের ভিড় ও যানবাহনের দীর্ঘ লাইন। শান্তিপূর্ণ শারদোৎসবের জন্য প্রস্তুত প্রশাসন ও পুলিশ। দুর্গাপূজাকে সামনে রেখে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক বিভিন্ন ব্যবস্থা। পুর নিগমের উদ্যোগে ও চলছে রাজধানীকে সাজিয়ে তোলার কাজ। পূজার কেনাকাটা সহ রাজধানীর বড় বড় শপিং মল ও দোকানে এখন ক্রেতাদের দীর্ঘ লাইন।
বাঙালির সবচেয়ে বড় উৎসবে প্রাণের আনন্দ ভাগ করে নেবার জন্য যে যার সাধ্যমতো নিচ্ছেন প্রস্তুতি। রাজ্যবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের বিরোধী দলীয় বিভিন্ন নেতৃত্ব। রাজধানীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমা ও জেলায় নেওয়া হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। বিভিন্ন থিমকে সামনে রেখে পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছেন আয়োজকরা। স্থানীয় শিল্পী ও বহিরাজ্যের শিল্পীদের সাহায্যে তৈরি হচ্ছে সুদৃশ্য পূজা মণ্ডপ। আবহাওয়া অনুকূল থাকলে পূজার দিনগুলিতে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন পূজা কমিটির কর্মকর্তারা। পূজার আগে প্রাথমিক মন্দা ভাব কাটিয়ে জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। শান্তিপূর্ণ পূজার জন্য জেলায় মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ ও টিএসআর সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী। পূজার আগে প্রবল বন্যার কারণে ঝিমিয়ে পড়া অর্থনৈতিক অবস্থার মধ্যেই মা উমার আশীর্বাদ নেওয়ার জন্য প্রস্তুত রাজ্যের আপামর অংশের মানুষ। দেবীর কল্যাণ আর মঙ্গলময় স্পর্শে গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ ত্রিপুরা। আনন্দের পাশাপাশি দেবীর কাছে এই প্রার্থনাই করবেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপুজোর মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। প্রস্তুত সারা দেশের পুজো মণ্ডপগুলো। সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে দেখা যায় উৎসবের আমেজ। দেবী দুর্গার মঞ্চ এবং ভক্ত দর্শনার্থীদের প্রার্থনার জায়গা সাজানো হয়েছে। পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার তথ্য সচিব ও বিশেষ সহকারী। এই সময় সনাতন ধর্মাবলম্বীদের দেয়া ৮ দফা দাবির কথা উল্লেখ করেন তিনি। মাহফুজ আলম বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার সব ঘটনার বিচার করা হবে। কেউ মামলা করলে আইনি সহায়তা দেওয়া হবে। এ সময় বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন সরকারি প্রতিনিধিরা। দুর্গাপুজো উপলক্ষে সারা দেশে পুলিশ সদস্য ছাড়াও বাড়তি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে ঢাকায় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। মঙ্গলবার ঢাকার প্রসিদ্ধ মন্দির ঢাকেশ্বরীতে বোমা নিষ্ক্রিয়করণ মহড়া দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ঢাকা মহানগরী সহ সারা দেশে এই পূজা অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে এবং ভাব গম্ভীর পরিবেশে ও অত্যন্ত যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হতে পারে, এই জন্য এর আগে আমরা বিভিন্ন সমন্বয় সভাগুলো করেছি। শুধু প্যান্ডেল হোপিং অথবা রাত থেকে ঠাকুর দেখাই পুজোর আনন্দ নয়। দুর্গাপুজোর আনন্দে বাড়তি মাত্রা যোগ করে ঝাল, মিষ্টি, রকমারি খাবার। সময় বদলেছে, তবে পুজোর সময় নানান স্বাদের খাবার চেখে দেখাই পুজোর আনন্দকে দ্বিগুণ করে তোলে। এ নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন। পুজো উপলক্ষে রাজধানী আগরতলা সহ সারা রাজ্যে সাজো রব। নানান স্বাদের পদ আর দেশি বিদেশি খাবারের সম্ভার নিয়ে প্রস্তুত ছোট বড় রেস্তোরাঁ ও ফুড স্টলগুলো। আলোয় সজ্জিত শহরে স্ট্রিট ফুডের কথা না বললেই নয়। কি নেই সেই তালিকায়? এগরোল থেকে চাউমিন অথবা আলুর পরোটার সঙ্গে কষা মাংস। সারা বছরে দুঃখ হতাশাকে দূরে ঠেলে পুজোর 4 দিন তাই নিটল আনন্দমুখর মন নিয়ে কবজি ডুবিয়ে চলে খাওয়া দাওয়া আর বন্ধুদের সঙ্গে নিপাট আড্ডা। বহুদিনের প্রিয় হারিয়ে যাওয়া বন্ধুর সঙ্গে গল্প করতে করতে গরম চায়ের কাপে চুমুক দিয়েই নিজের হারানো শৈশবকে দুর্গাপুজোতেই খুঁজে পায় জীবন সন্ধানী মানুষ। যুগের বদল হয়েছে, পাল্টে গেছে বিভিন্ন বিন্যাস। তবে কিশোর আর হেমন্তের গান শুনতে শুনতে কাঠি কাবাবে কামড় দিয়ে অনায়াসে কোনো শরীর সচেতন মানুষের কণ্ঠ থেকে ভেসে আসে আনন্দের আহা শব্দ। ডায়েট আর নিয়মকে তুড়ি মেরে এই 4 দিন তাই শুধু লুচির সঙ্গে আলুর দমের স্বাদ খুঁজে পাবার জন্য ছটফট করে বাঙালির মন। আর মায়ের হাতের তৈরি সেই পদ সামনে আসলে চরম হিসেবি মানুষের মনেও আগ লাগে অষ্টমীর সন্ধ্যার ছোঁয়া। পুজোর খাবার দাবারে ঝাল থাকবে আর মিষ্টি থাকবে না, তা কি করে হয়? বাঙালির দুর্গাপুজো তাই রসগোল্লার চিরায়ত স্বাদ আর কড়া পাকের সন্দেশ ছাড়া অসম্পূর্ণ। বার্গার আর পিৎজার পাশে তাই 100 বছর ধরে চলছে মিষ্টির সগৌরব উপস্থিতি। একটু গ্রামের দিকে অবশ্য পুজোর খাবারের আনন্দটা অনেকটা ভিন্ন।
সেখানে পাত পেতে চলে খাবারের শোলক সন্ধান খুঁজে দেখা। খিচুড়ির সঙ্গে ঘেট অথবা পুকুরের টাটকা মাছের ঝোলের ঝোল, অম্বল। গ্রামের পুজোর আনন্দ মানে অনেকের সম্মিলিত আনন্দের অবগাহন। পৃথিবীতে শান্তি আর কল্যাণের পরশ দিতে 4 দিনের জন্য কৈলাস থেকে আসেন দেবী মা। মার কাছে নিষ্কলুষ মঙ্গল কামনার সঙ্গে সঙ্গে পুজোর আনন্দকে তাই দ্বিগুণ করে ঘরে বাইরের বিভিন্ন খাবার। অষ্টমীর ভোগের প্রসাদ নেবার জন্য তাই সুদূর আমেরিকা থেকে গন্টক গ্রামে নিজের বাড়িতে চলে আসেন পুজো প্রিয় মানুষ। জীবনের অনেক অমীমাংসিত প্রশ্নের মাঝে এই 4 দিন তাই শুধুই ফুরফুরে মেজাজে নিজেকে ভাসিয়ে দেবার সময়। যতই হোক দুর্গা পুজো বলে কথা, এই মৃদুর আনন্দ বছরে একবারই আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।